এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঘরের ভেতরে লোক থাকতে পারে, এমন তো হতে পারে যে বাইরে থেকে লক করে ভেতরের লোক আছে। সন্দেহ দূর করার জন্য বাড়ির ভেতরে চেক করতেই হবে। চেয়ারম্যানের সাথে আনা লোকের একজন নিচতলা জানলা বেয়ে উঠে গিয়েছে দোতলার বারান্দায়। চৌধুরী বাড়ির বারান্দার কোন পাশে ইলেকট্রিক কাজের জন্য মই রাখা থাকে সেটা অনেক লোকটাকে বলে দিয়েছে। মই খুঁজে এনে সেই লোক নিচে মই ফেলেছে। এরপরে সবাই মই দিয়ে দোতলার খোলা বারান্দায় চলে এসেছে। এবার একটি দরজায় লাথি দিতে লক ভেঙে ফেলেছে ওরা। একজন একজন করে সবাই ভেতরে ঢুকে গেছে। কিন্তু এই বাড়িতে তানি তো নেই, অন্য কোনো মানুষও নেই, একজন কাজের লোকও নেই আজ বাড়িতে। তার মানে প্ল্যান ফাঁস হয়ে গেছে। সবাই বের হয়ে এসেছে চৌধুরী বাড়ি থেকে। বাইরে এসে নির্ঝরের বাবা চেয়ারম্যানের সাথে কথা বলছে অর্ণব, অনিক আর নির্ঝর। আলোচনা করছে প্ল্যান ফাঁস কিভাবে হলো সে বিষয়ে। কারণ অর্ণব, অনিক ওদের মাকে প্ল্যান সম্পর্কে কিছুই জানেনি। শেখ বাড়ির সবাইও আজকে প্ল্যানের কথা জানে না। তাছাড়া শেখ বাড়ির সবাই তো বউ ফেরত নেওয়ার পক্ষেই। তবে কে করলো এই বিশ্বাসঘাতকতা? সম্মিলিতভাবে আক্রমণ করেও আজ রাকিবের কাছে ব্যর্থ হয়ে যেতে হবে। এর মধ্যেই লহরীর সে রবি নাম্বার থেকে কল এসেছে অর্ণবের মোবাইলে। লহরীর চাচা এবং ভাই দাঁড়িয়ে আছে এখানে। ওইদিকে শেখ বাড়িতে সবাই জানে যে সবুজ শেখ লহরীর ফোন নিয়ে গেছে। লহরী এবং অর্ণবের মাঝে যে যোগাযোগ হয় এটা তো কেউই জানে না। এমন গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে লহরীর ফোন রিসিভ করলে ওরা বুঝে ফেলতে পারে। এখন লহরীর ফোন রিসিভ করে নিজেদের মধ্যকার যোগাযোগের কথা কাউকে জানান দিতে চাচ্ছে না অর্ণব, তাই ফোন রিসিভ করেনি সে। এরপরেই অনিকের নাম্বারে কল এসেছে। এই রবি নাম্বার থেকে অনিকের সাথে কখনো কথা বলেনি লহরী। নাম্বার চেনে না বলে অনিকও কল রিসিভ করছে না। অর্ণবের কেন জানি কিছুটা সন্দেহ হয়েছে যে লহরী কল দিতে পারে অনিককে। সন্দেহ থেকে অর্ণব অনিককে জিজ্ঞেস করছে, কে কল দিয়েছে অনিক? জানি না ভাইয়া, একটা রবি নাম্বার থেকে কল এসেছে। অনিকের কথা শোনা মাত্রই অর্ণব বুঝতে পেরেছে যে লহরী কল দিয়েছে। লহরীকে কল দেওয়ার জন্য অর্ণব পকেট থেকে ফোন বের করেছে। কিন্তু ওই মুহূর্তেই একটি টেক্সট এসেছে লহরী সে রবি নাম্বার থেকে। আমার বাবা পাশের এলাকায় এক জানাজায় গেছে, বাবা ফোন রিসিভ করছে না, অনেক ভাইও রিসিভ করছে না, আমি খুব বিপদে আছি, প্লিজ ফোন রিসিভ করুন। অর্ণব সাথে সাথে কল দিয়েছে লহরীকে। কল রিসিভ করে হ্যালো বলার পরে লহরী কান্নার জন্য আর কিছু বলতে পারছে না। অর্ণব চিৎকার দিয়ে বলছে, কি হয়েছে? কান্না করছো কেন? কান্না না করে প্লিজ কথা বলো লহরী। আমার চাচি আমায় রাকিবের হাতে তুলে দিয়েছে। রাকিব আমাকে রিসর্টে এনে বন্দি করে রেখেছে। পাশের রুমেই নির্ঝর ভাই আর বউকে বন্দি করে রেখেছে। চাচি আর রাকিব সম্ভবত কিছু একটা চুক্তি করেছিল। আপনাদের সব প্ল্যান আমার চাচি ফাঁস করে দিয়েছে। এটা কোন রিসর্ট? নাম জানতে পেরেছো? কি? এটা নীলাশা রিসর্ট। রাকিব আমার চোখ বেঁধে এনেছিল, কিন্তু এই রুমে রিসর্টের ফুটমেনু বুকের উপর আমি রিসর্টের নাম দেখেছি। তাড়াতাড়ি চলে আসুন, আমি রাকিবকে বন্দি করে রেখেছি। রাকিব। অর্ণব চরম আশ্চর্যের সুরে জিজ্ঞেস করছে, কি? তুমি কি করেছো? আমি রাকিবকে বন্দি করেছি। রাকিবের কাছে তো সবসময় পিস্তল থাকে, কিভাবে বন্দি করেছো ওকে? রাকিব আমাকে এনে দরজা লক করে কোনো একজন ব্যক্তিকে ফোন দিয়েছিল। সে লোককে রাকিব বলেছে যে শেখ বাড়ির লোকেরা আক্রমণ করবে বলে সকালে পুরো ফ্যামিলি ওদের চৌধুরী বাড়ি থেকে নিরাপদে সরিয়ে দিয়েছে, আর তানি ভাবিকে এই রিসর্টে এনে রেখে গেছে। তারপরে আজ বিয়ে করবে বলে বাড়ি গিয়ে সুন্দর করে রেডি হতে গিয়ে কয়েকবার পোশাক চেঞ্জ করেছে সে। পরে আমার চাচি টেক্সট করায় আমাকে আনার জন্য। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বাসা থেকে ওনার পিস্তল নিতে ভুলে গেছে। এই কথোপকথন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে রাকিবের কাছে কোনো অস্ত্র নেই। এরপরে সে ব্যক্তির সাথে ফোনে কথা শেষ করে রাকিব আমাকে বলেছে, শোনেন লহরী, এই রিসোর্টের প্রত্যেক ফ্লোরে লিফটের সামনে সিঁড়িতে আমার লোক আছে, ভুল করেও পালাবার চেষ্টা করবেন না। আমার সাথে কথা শেষ করে হাতের মোবাইল বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে রাকিব ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। উনি ওয়াশরুমে ঢোকার পরে আমি বাইরে থেকে ওয়াশরুম লক করে দিয়েছি। এই রিসোর্ট একটা ধারা পুরনো রিসোর্ট। ওয়াশরুমের দরজাটা হচ্ছে কাঠের একটা দরজা। আমি রাকিবকে ওয়াশরুমে বন্দি করে রেখেছি। ও এখন দরজা ভাঙার চেষ্টা করছে। ওয়াশরুমের বাইরে থেকে দরজা ভাঙা যত সহজ, ভেতর থেকে দরজা ভাঙা তত সহজ হবে না, কারণ কাঠের দরজায় শক্ত চৌকাঠ থাকে। এত সহজে দরজা ভাঙতে পারবে না রাকিব। তুমি ভয় পেয়ে যেও না, আমরা সবাই রিসর্টে আসছি। রাকিব হয়তো কয়েক মিনিটের মধ্যেই দরজা ভেঙে ফেলবে, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন।
নীলাশা রিসোর্ট তো আমার নানাবাড়ির এই থানা এলাকারই রিসোর্ট। নানাবাড়ির এখানেই তো ছিলাম আমরা। গাড়িতে আসতে 5-6 মিনিটের বেশি সময় লাগবে না। রিসোর্টের নাম শোনার পরপরই আমরা গাড়িতে উঠে রওনা করেছি, তুমি টেনশন করো না। শুনুন, রাকিবের কাছে মোবাইল না থাকায় রাকিব কাউকে কল দিতে পারছে না। জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় রিসর্টে পুরুষ লোকও কম আছে। রাকিবের দরজা ভাঙার চেষ্টা করার আওয়াজও মনে হয় নিচের ফ্লোরে যেসব মানুষ বেড়াতে এসছে তারা শুনতেও পাচ্ছে না, তাই রাকিবকে কেউ সাহায্য করতে আসতে পারছে না। আমি চাইলে এখন এখান থেকে পালাতে পারি। আমি কি রুম থেকে বের হয়ে পালানোর চেষ্টা করব নাকি? না, পালানোর চেষ্টা করো না, তাহলে রাকিবের লোকেরা তোমাকে বাইরে থেকে ধরে ফেলবে আর তোমাকে রুমে নিয়ে এসে রাকিবের ওয়াশরুমের দরজা খুলে দেবে। তখন রাকিব বের হয়ে যাবে। আমরা গাড়িতে আছি, আর বেশিক্ষণ লাগবে না আসতে। লহরীর সাথে কথা শেষ করেই অন্য পাশে বসে থাকা নির্ঝরকে এক চড় দিয়ে বলছে। ব্যাক্কেল, তোকে না বলেছিলাম তোর মাকে প্ল্যানে না ঢোকাতে? নির্ঝরের বাবা সামনের সিট থেকে অর্ণবকে বলছে। বাবারা নিজেদের মধ্যে মারামারি করছো কেন? নির্ঝর করুণ কণ্ঠে বলছে। আমি মাকে শপথ করিয়েছি আমাদের প্ল্যানের মধ্যে যেন না আসে। মা খাবার ছেড়ে শপথ করেছিল যে সে আসবে না, কিন্তু এখন তো প্ল্যানও ফাঁস করেছে, উল্টো লহরীকেও বন্দী হয়েছে। চেয়ারম্যান দীর্ঘশ্বাস ছেড়ে বলছে। তোর মা জীবনে বহুবার আমাদের সাথে এমন শপথ করেছে, কিন্তু কোনোদিন শপথের কথা মনে রাখেনি। নির্ঝর ফোন দিয়েছে মাকে। নিরালা বেগম ফোন রিসিভ করতে নির্ঝর বলছে। মা, তুমি কেন প্ল্যান ফাঁস করে দিয়েছো? বাবা, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি চিন্তা করছিলাম তোরা সবাই মিলে চৌধুরী বাড়িতে বউ আনতে যাবি, যদি মারপিট খুনাখুনি হয়ে যায়, যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, তাই রাকিবকে প্ল্যান বলে বলেছিলাম বাড়ির মানুষ সরিয়ে ফেলতে, তাহলে আর রক্তারক্তি হবে না, আর তানিকে আমার কাছে ফিরিয়ে দিতে বলেছিলাম। আমি বারবার আক্রমণ করে তানিকে ফেরত আনতে পারছি না, আর রাকিব তোমাকে এমনি এমনি তানিকে দিয়ে দিত। শৌরিকে আমি রাকিবের হাতে তুলে দেওয়ার লোভ দেখিয়েছিলাম, বিনিময়ে তানিকে ফেরত চেয়েছিলাম। রাকিব রাজিও হয়েছিল। নির্ঝরকে বিশ্বাস করানো কষ্টকর হতো বলে শৌরিকে নিয়ে তার মায়ের ঘৃণ্য পরিকল্পনার কথা এতদিন নির্ঝরকে কেউ বলেনি। আজই প্রথম নির্ঝর শুনেছে মায়ের ঘৃণ্য পরিকল্পনার কথা। আজ মায়ের কথা শুনে চরম অবাক হয়ে নির্ঝর মাকে জিজ্ঞেস করছে। কি তুমি শৌরিকে রাকিবের হাতে দিয়ে আমার বউ ফেরত আনতে চেয়েছিলা? হ্যাঁ বাবা, রাকিব প্রথমে শৌরিকে নিতে রাজি হলেও এই কয়েকদিন যাবৎ মত পাল্টে ফেলেছিল। রাকিব বলেছে তানিকে ফেরতও দেবে না, আর কোনো মেয়েকেও নেবে না, সে ভালো হয়ে যাবে। পরে আমি রাকিবের মায়ের সাথে কথা বলেছিলাম। তারপর রাকিবের মা বলেছিল লহরীকে রাকিব বেশ পছন্দ করে। পরে আমি লহরীকে রাকিবের হাতে তুলে দেওয়ার লোভ দেখিয়েছিলাম। রাকিব বলেছিল সামাজিকভাবে লহরীকে বিয়ে দিলেই তবেই তানিকে ছেড়ে দেবে। সামাজিকভাবে তো লহরীকে রাকিবের সাথে বিয়ে দেওয়া সম্ভব না, তাই লহরীর বিভিন্ন ধরনের ছবি দিয়ে লোভ দেখিয়ে কয়েকদিনের চেষ্টায় রাকিবকে রাজি করেছিলাম। তুমি কিভাবে লহরীকে রাকিবের হাতে তুলে দিতে পেরেছো মা? আমি তো তোর ভালো করতে চেয়েছি রে বাবা। লহরীকে রাকিবের হাতে তুলে দেওয়ার বিনিময়ে তানিকে চেয়েছি। রাকিব শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হয়েছে। আজ লহরীকে আর আমাকে স্পিড বোর্ডে করে রাকিব এই এলাকায় নিয়ে এসেছে। আমাকে বলেছে তানি নদীর এপারে আছে, কিন্তু রাকিব আমাকে ধোকা দিয়েছে। এপারে তানি ছিল না। ধোকাই তো দেবে। তোরা তানিকে খুঁজে পেয়েছিস? প্ল্যান ফাঁস করে দিলে কিভাবে পাবো? রাকিব তো পুরো ফ্যামিলি তোমার বুদ্ধিতে সরিয়ে ফেলেছে। অর্ণব নির্ঝরের কাছ থেকে ফোন নিয়ে নিরালা বেগমকে বলছে। আপনি যেহেতু এপারেই আছেন, তো চলে আসুন নীলাশা রিসর্টে। রাকিব পুত্রবধূ দেয়নি, আমি আপনার হাতে পুত্রবধূ তুলে দেব। ঠিক আছে। অর্ণব মনে মনে ভাবছে। নিরালা, তোকে আজই পুলিশে দেব। তুই শেষ পর্যন্ত লহরীকেও ছাড় দিলি না। এদিকে রিফাতের সাথে বেশ কিছুক্ষণ আগেই দেখা করতে এসেছে শৌরি। লহরীর ঘটনা কিছুই জানে না সে। রিফাত আজও থানায় ব্যস্ত। শৌরি অনেকক্ষণ ধরে এসে বসে আছে। রিফাতের কাছে একের পর এক গ্রুপ বিভিন্ন অভিযোগ নিয়ে দেখা করতে আসছে। রিফাত শৌরিকে শুধু বসার ইশারা দিয়েছে, কথা বলতে পারেনি এতক্ষণে। এবার কাজ ছেড়ে রিফাত শৌরিকে বলছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। শৌরি আজ আর রাগ দেখাতে পারেনি। বিয়ের পরে প্রথম দুজনের একান্ত মোলাকাত। কি বলবে শৌরি? গুণটা হলেও আজ পুলিশকে মিষ্টি হাসি উপহার দিয়েছে শৌরি। রিফাতের গাড়ি রেডি ছিল, গাড়িতে করে সে বের হচ্ছে এবার বউ নিয়ে।
গাড়িতে রিফাতের ড্রাইভার থাকায় ওরা কেউই কথা বলেনি। কিছুক্ষণ পরে গাড়ি এসে থেমেছে একটি ক্যাফের সামনে। রিফাত ও শহরী নেমে গেছে। ক্যাফেতে ঢুকে খাবার অর্ডার দিয়ে রিফাত বলছে, এখানে না আসে আমার বাসায় তো তোমাকে নিয়ে যেতে পারতাম। বাসায় সময় কাটাতাম আমরা। মায়ের কথা মনে আছে? মনে থাকবে না? বহু আমার গুন্ডামি করেও পুলিশের হাতে ধরা খেয়ে বসে আছে, মনে থাকবে না কেন? এসব বলে কিন্তু এরপরে পুলিশ ধরা খাবে। ধরা না হয় খেলাম, এমন সুন্দরী বউ পাশে থাকলে সবাই ধরা খায়। তবে আজ কিন্তু তোমায় খুব সুন্দর লাগছে প্রিয়দর্শিনী। পিঙ্ক কালারের ড্রেস তোমায় খুব মানিয়েছে। এটা আপনার যে ক্ষতিপূরণের টাকার কেনা ড্রেস, আপনার টাকার প্রথম ড্রেস। আমি খুব হ্যাপি। আমার বউ আমার টাকায় কেনা ড্রেস পরে দেখা করতে এসেছে। দেখা করতে আসার জন্যই আপনার কাছ থেকে টাকা নিয়ে ড্রেস কিনেছি। তাই? বউ আমার সাথে দেখা করতে চেয়েছিল? এত ভালোবেসে বউ আমাকে? জামাইকেই তো ভালোবাসবো। তোমার জামাইকে একবার প্রিয়তম ডাকো তো। আমার লজ্জা করে। ইস, মায়ের দেওয়ার জন্য প্রেমের অভিনয় করতে গিয়ে কয়েকশো বার প্রিয়তম ডেকে ফেলেছে। এখন নাকি বউয়ের লজ্জা করে। এসব লজ্জা টজ্জার কথা বলে পার পাওয়া যাবে না, প্রিয়তম নামেই ডাকতে হবে। ঠিক আছে প্রিয়তম। আই লাভ ইউ বউ। যা, বউ বউ করলে আমার লজ্জা লাগে। বউ, একটু পরেই কিন্তু জুম্মার নামাজের সময় হয়ে যাবে। ব্যস্ততার জন্য তোমার সাথে তো একটু কথাও বলতে পারতাম না, কিন্তু তুমি আমার বাসায় চলো। তোমাকে বাসায় রেখে আমি গোসল করে রেডি হয়ে নামাজে যাব। এত তাড়াতাড়ি আপনার বাসায় যাব না। কেন? আপনি 2 নাম্বারই করতে পারেন। আমার বউ আমি বাসায় নিয়ে যদি একটু আদর করি তবে সেটা 2 নাম্বারই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের গোপন বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হতে হবে। আর সামাজিক বিয়ে না হওয়া পর্যন্ত আমরা প্রেম করব। বাসায় নিয়ে প্রেম? অর্ণবের নাম্বার থেকে ফোন এসেছে রিফাতের মোবাইলে। অর্ণব রিসর্টে এসে দেখতে পায় থানা থেকে পুলিশ আসেনি। ওপরে লহরীর রুমে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করছিল অর্ণব। সেখানে দাঁড়িয়ে সে কল দিয়েছে রিফাতকে। যাই হোক, রিফাত অর্ণবের ফোন রিসিভ করে বলছে, ভাইয়া একটু প্রেম করতে এসেছিলাম, এর মধ্যে তোমার ডিস্টার্ব শুরু করছো কেন? প্রেম জমিয়ে রাখ, পরে করিস। কেন, কি হয়েছে? লহরীকে রাকিব তুলে এনে নীলাশা রিসোর্টে আটকে রেখেছে। নির্ঝরের বউকেও এখানেই আটকে রেখেছে। রাকিবকেও সাময়িকভাবে ওয়াশরুমে আটকে রাখা হয়েছে। নির্ঝরের বাবা চেয়ারম্যান সাহেব ঘটনা শুনেই পুলিশকে খবর দিয়েছেন, কিন্তু রিসোর্টে পুলিশ আসেনি। আমার নিজের পরিচয় দিয়ে আবারও থানায় ফোন দিয়েছি। পুলিশ আসি করে আসছে না। এটা তো তোদের এলাকারই থানা। পুলিশ কমিশনারের ছেলে রাকিব অপরাধ করেছে শুনে পুলিশ আসতে গড়িমসি করছে। এখানে পুলিশের লোক দরকার, তুই তাড়াতাড়ি চলে আয়। রাকিব ভাইয়া তো আমাকে কিছুই জানায়নি, বাড়ি থেকেও কেউ আমায় কিছু জানায়নি। কিভাবে হলো এসব ঘটনা? তুই শেখ বাড়ির জামাই বলেই হয়তো রাকিব তোকে চৌধুরী বাড়ির ঘটনা জানায়নি। নির্ঝরের মা আর রাকিব ষড়যন্ত্র করে আজকে সব ঘটনা ঘটিয়েছে। ঠিক আছে, আমি এখনই আসছি, স্পিরিট বুট নিয়ে রওনা দিচ্ছি। আর শোনো ভাইয়া, রাকিব ভাইয়ার কাছে কিন্তু অস্ত্র আছে, তোমরা সাবধানে থেকো। রাকিব আজ নিরস্ত্র। সকালে একসাথে অনেক কাজ করতে গিয়ে ভুলে পিস্তল বাড়িতে রেখে চলে এসেছে। তারপরও রাকিব ভাইয়া ওয়াশরুমে আটকে থাকুক, উনি বের হলেই যে কোনোভাবে লঙ্কাকাণ্ড করে বসবে। জীবনে অনেক অপরাধ করেছে রাকিব ভাইয়া, আজ আমি এসে উনাকে স্যালেন্ডার করব। আর নির্ঝরের বউয়ের কি করতে চাও ভাইয়া? নির্ঝরের বউ নিতেই তো আজ বের হয়েছিলাম। নির্ঝরের বউ নির্ঝরকে দিয়ে দেব। শুধু প্রতিশোধের ইস্যুতে একজনের বউ আধুনিক যুগে এসে এভাবে অন্যকে দেওয়ার কোনো মানে হয় না। আর রাকিবের মতো লম্পট অপরাধীর কাছে অন্যের বউ আর একদিনের জন্য রাখতে চাই না। ঠিক আছে, কিন্তু বউ ফেরত দিলে আমাদের বাড়িতে আমি কি উত্তর দেব? তুমি নিজেই কি বা উত্তর দিবা? আমার বাবা আর চাচা আমাদের উপর চরমভাবে ক্ষেপে আছে। দেখো, আমার নানা লতিফ চৌধুরী দ্বিগুণ প্রতিশোধ দিতে চেয়েছিল। সেটা একরকম নেওয়া হয়ে গেছে, কারণ অনিকের সাথে সূচনার বহুদিনের প্রেম ছিল। তোরা এসব না জেনে নির্ঝরের বিয়ের দিন বউসহ সূচনাকে তুলে এনেছিলি। এই ঘটনার কারণে অনিকের সাথে শেখেরা সূচনাকে বিয়ে দিতে চাইনি। আমি কলঙ্কের ভয় দেখিয়ে একরকম জোর করে সূচনাকে অনিকের সাথে বিয়ে দিতে বাধ্য করেছিলাম শেখদেরকে। সূচনা নিজেও অনিকের সাথে বিয়ের পক্ষে ছিল, কিন্তু ওর বাপ চাচা তো বিয়েটা দিতে চাইনি। তুইও জোর করে শেখদের মেয়ে বিয়ে করেছিস। আমি মনে করি প্রতিশোধ অনেকটাই নেওয়া হয়ে গেছে,
কারণ নানা লতিফ চৌধুরী মাহমুদ চৌধুরীর 2 নাতি একরকম জোর করে শেখদের মেয়ে বিয়ে করেছে, এসব বলেই বোঝাবো সবাইকে। আর রাকিব জীবনে অনেক অপরাধ করেছে কিন্তু শাস্তি পায়নি। আজই প্রমাণসহ গ্রেফতার করার সুযোগ আছে। আজ গ্রেফতার না করলে রিসর্টে থেকে কিডন্যাপের সব সিসিটিভি ফুটেজ রাকিব নষ্ট করে ফেলবে। ঠিক আছে ভাইয়া, তুমি রাকিব ভাইয়াকে আটকে রাখো, এ পুলিশ ভাইকে আসতে দাও, আমি এসেই পুলিশি কাজ করব। ফোনে কথা বলতে বলতে অর্ণব চলে এসেছে লহরীর রুমের সামনে। রিফাতের ফোন কেটে লহরীর রুমের সামনে দাঁড়িয়ে অর্ণব ডাক দিয়েছে, আমি এসেছি ম্যাডাম ভোলাভালা, এবার রুমের দরজাটা খুলে দিন। রিসর্টের গেটে এসে অর্ণব একবার কল দিয়েছিল লহরীকে। রাকিবের মোবাইলটা বিছানা থেকে হাতে নিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিল লহরী। অর্ণবের ডাক শুনে দরজা খুলে বের হতেই কাঁদতে কাঁদতে অর্ণবকে জড়িয়ে ধরেছে সে। এভাবে জড়িয়ে ধরতে দেখে লহরীর চেয়ারম্যান চাচা দূরে সরে গেছে। অনিক আর নির্ঝরও লজ্জায় দূরে সরে গেছে। অর্ণব লহরীকে জিজ্ঞেস করছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, রাকিব এখনো ওয়াশরুমে আছে। অর্ণব ফিসফিসিয়ে লহরীকে বলেছে, যাও যাও, এবার দূরে যাও। সবসময় পাবলিকলি হাক দিয়ে আসছো তুমি, প্রাইভেট বলতে আর কিছু থাকলো না আমার। এর মধ্যে রিসর্টের একজন লোক রুমের ভেতরে ঢুকে যাচ্ছিল। হয়তো রাকিবের ওয়াশরুম খুলে দেওয়ার জন্যই যাচ্ছিল। অর্ণব এক ধাক্কায় লহরীকে সরিয়ে দিয়ে রিসর্টের সেই লোককে কলার ধরে রুমের বাইরে নিয়ে এসেছে। তারপরে রিসেপশন থেকে বিকল্প চাবি আনিয়ে রুম বাইরে থেকে লক করে চাবি নিজের কাছে রেখে দিয়েছে। এদিকে তানির রুম বাইরে থেকে লক করে চাবি নিজের কাছে রেখেছিল রাকিব। তানির রুমের বিকল্প চাবি দিতে বললে রিসর্ট ম্যানেজার চাবি দিতে অস্বীকার জানায়। কারণ রাকিব নাকি সকালে তানিকে রিসর্টে রাখতে এসে ম্যানেজারকে বলেছিল যে তানি তার বউ। এই ঝামেলার মধ্যে পুলিশ কমিশনের ছেলের বউয়ের রুমের বিকল্প চাবি ম্যানেজার কাউকে দেবে না। পুলিশ কমিশনের ফ্যামিলির লোক এলেই তাকে দেবে। লহরীকে মুক্ত করতে পারলেও ম্যানেজারের বিকল্প চাবি দিচ্ছে না বলে তানিকে মুক্ত করা এখনও সম্ভব হয়নি। রিসর্ট সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ না এলেও এ থানার পুলিশ পুরোপুরি ক্ষতিও করেনি অর্ণবকে। থানার দায়িত্বরত অফিসার রাকিবের কথা রাকিবের বাবাকে জানায়নি। কারণ পুলিশ কমিশনারকে জানালে এ অফিসারকেই আসতে হতো রাকিবকে ঝামেলামুক্ত করতে। সেটা অফিসারের জন্য স্ক্যান্ডাল হতো। তাই সে নিশ্চুপ থেকেছে। চৌধুরী বাড়ির কেউ জানেও না যে রাকিব বন্দি আছে। উপজেলা চেয়ারম্যান হাবিব শেখ রিসর্ট ম্যানেজারকে বোঝাচ্ছেন যে বন্দিনী মেয়েটা তার পুত্রবধূ, রাকিবের বউ নয়। কিন্তু রিসর্ট ম্যানেজার বারবারই জানাচ্ছে যে রাকিব তাদেরকে বলেছে ওই মেয়ে তার বউ। চেয়ারম্যান বিভিন্ন বড় বড় নেতাদেরকে কল দিয়ে যাচ্ছেন, কিন্তু শুক্রবার এবং জুমার নামাজের সময় হওয়ার কারণেই হয়তো কেউ ফোন রিসিভ করছে না। এবার চেয়ারম্যান নিজেও জুমার নামাজে চলে যাচ্ছে। অন্য সবাই রিসর্টের রিসেপশনেও আছে। কাস্টমস অ্যান্ড ভ্যাটের বিসিএস অফিসার অর্ণব সামনে থাকায় ম্যানেজার ভ্যাটের ভয়ও পাচ্ছে। ম্যানেজার চাচ্ছে রাকিবের বাবা পুলিশ কমিশনারকে ঘটনাটা জানাতে, কিন্তু অর্ণবের সামনে চালাকি করে রিসর্টের ভ্যাটের ঝামেলায় ফেলতেও চাচ্ছে না সে। অর্ণব অপেক্ষা করছে রিফাতের জন্য। রিফাতকে ছাড়া রাকিবকে বের করা সম্ভব না। নিরালা বেগম কিছুক্ষণ আগেই চলে এসেছেন রিসর্টে। আসার পরে চেয়ারম্যান দুটো চট দিয়ে নিরালা বেগমকে বলেছেন, তোর বাকি উপহার পরে দেব। এদিকে অর্ণব গিয়ে নিরালা বেগমকে বলেছে, নিজের ছেলের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করে দেবরের মেয়েকে বলি দিতে চেয়েছিলেন। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো আপনার। তুমি তো খুব বেয়াদব, মুরব্বীদের সাথে কথা বলতেও শেখোনি। রাকিবের মাকে আমি দায়িত্ব দিয়েছিলাম তোমার আর লহরীর সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য। রাকিবের মা কাজটা ঠিকভাবে করতে পারেনি, তাহলে তোমাকে আজ এখানে দেখতে হতো না। আমার আর লহরীর সম্পর্ক ভেঙে আপনার কি লাভ হতো? তোমার আর লাহোরির সম্পর্ক ভেঙে গেলে তুমি লাহোরিকে উদ্ধার করতে আসতা না। সেক্ষেত্রে রাকিব সহজেই লাহোরিকে রেখে দিতে পারত। লহরীকে রেখে দিয়েও তো রাকিব আপনার পুত্রবধূ ফেরত দিল না। আমি তো জানতাম না যে লাহোরিকে নিয়েও রাকিব বেইমানি করবে। রাকিব আমাকে ধোঁকা দিয়েছে। মাকে কাঁদতে দেখে নির্ঝর এগিয়ে এসে মাকে বলছে, তুমি তো এসব গোপন ষড়যন্ত্রের কথা আমাকে জানাতে পারতাম মা। এমন তো হতে পারতো যে আজকে আমার কোনো বিপদ হতো না। কোনো বিপদ ছাড়াই লহরীর ক্ষতি তুমি কেন করতে গেছো মা? করছি, ভালো করছি। জুমার নামাজের সময় শেষ হয়ে গেছে। তখন অর্ণবের ফোন পেয়ে রিফাত চৌধুরী স্পিড বোটের অর্ডার করে নদীর ঘাটে চলে এসেছিল। লহরীর আটকের কথা শুনে সৌরী এসেছিল রিফাতের সাথে। ওইদিকে সবুজ শেখকে ফোন করে অনিক তখনই ঘটনা জানিয়ে দিয়েছিল। সৌরভ মোটরসাইকেলে করে মামা সবুজ শেখকে নিয়ে নদীর ঘাটে এসে অপেক্ষা করছিল স্পিড বোটের জন্য। রিফাত চৌধুরীর গাড়ি থেকে সৌরীকে নামতে দেখে মামা সবুজ শেখ রাগে বিস্ফোরিত হয়ে যাচ্ছিল।
সৌরভ তৎক্ষণাৎ সৌরির বিয়ের ঘটনা মামাকে বুঝিয়ে বলেছিল। রিফাত চৌধুরী সবুজ শেখকে বলেছিল যে আমি আপনার মেয়েকে উদ্ধার করতেই যাচ্ছিলাম। সৌরভ আর রিফাতের কথা শুনে সবুজ শেখ শান্ত হয়ে গিয়েছিল। এর মধ্যেই পার্শ্ববর্তী ফেরিঘাট থেকে রিফাত চৌধুরীর অর্ডার করা স্পিডবোট চলে এসেছিল সে নদীর ঘাটে। তখন রিফাত চৌধুরীর সাথে স্পিডবোটে রওনা করেছিল সবুজ শেখ, সৌরি এবং সৌরভ। এই মুহূর্তে রিফাতের সাথে সবাই চলে এসেছে নীলাশা রিসর্টে। রিফাত অর্ণবের কাছ থেকে রাকিবের রুমের চাবি নিয়েছে। এবার ম্যানেজারকে সাথে নিয়ে রাকিবের রুমে চলে যাচ্ছে। অর্ণব নিজে যায়নি, কারণ রাকিব তাকে দেখলে উত্তেজিত হয়ে মারপিট করতে আসতে পারে। মারপিট করার কোনো ইচ্ছে নেই অর্ণবের। অর্ণব রিসেপশনে দাঁড়িয়ে নির্ঝরের সাথে কথা বলছে। ওইদিকে রাকিব ওয়াশরুমের দরজা ভেঙে বের হয়ে গেছে এতক্ষণে, কিন্তু রুমের মেন দরজা তো লক করা। আর ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় নিজের মোবাইলও পায়নি সে। লহরী তো আগে রাকিবের মোবাইল নিয়ে চলে গেছে। মোবাইল না পেয়ে চরম ক্ষেপে গিয়ে রাগে গজগজ করতেছিল রাকিব। পিস্তল হাতে নিয়ে রিফাত এসেছে এখানে। রাকিবের রুমে লক খুলে ম্যানেজারকে নিয়ে রুমে ঢুকেছে রিফাত। লক খোলার শব্দ শুনে রাকিব বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। রাকিবের সামনে এসে রিফাত রাকিবকে বলছে, ভাইয়া তোমার সারেন্ডার করা উচিত। এভাবে জোর করে কাউকে বিয়ে করার চেষ্টা করা অপরাধ। বেয়াদব, তুই নিজেই তো জোর করে বিয়ে করছিস, এখন শত্রুপক্ষ নিয়ে আমায় জ্ঞান দিতে আসছিস। বলে এক লাথি দিয়ে রিফাতকে ফ্লোরে ফেলে দিয়েছে রাকিব। রিফাতের পিস্তল হাত থেকে ছিটকে গিয়ে দূরে পড়েছে। ম্যানেজার কি করবে সেটা বুঝে ওঠার আগেই রাকিব রিফাতের পিস্তল নিয়ে দৌড়ে এসে দরজা বাইরে থেকে আটকে দিয়েছে। রিফাত ফ্লোর থেকে উঠে অর্ণবকে ফোন দিয়ে রাকিবের কথা বলতে চেয়েছিল। রিং হওয়ার শব্দে ফোন রিসিভ করার জন্য অর্ণব পকেট থেকে মোবাইল বেরও করেছিল, কিন্তু কথা শুরু করার আগে রাকিব রিসেপশনে এসে গুলি করতে যাচ্ছিল নির্ঝরকে। নির্ঝর খেয়াল করেনি। নির্ঝরের পাশে থাকা অর্ণব গুলি করতে দেখে এক ধাক্কায় নির্ঝরকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়েছে। তীব্র কষ্টে গুলিবিদ্ধ অর্ণব মুহূর্তে লুটিয়ে পড়েছে মেঝেতে। লাহরি ছুটে এসে অর্ণবের বুকে ঝাঁপিয়ে পড়েছে। অনিক আর রাকিবও দৌড়ে এসেছে। লাহরিকে অনেক সরিয়ে দিয়েছে। পাশে পিস্তল ফেলে দিয়ে রাকিব অর্ণবের মাথার কাছে বসে চিৎকার করে বলছে, ভাই, আমি তোকে গুলি করতে চাইনি রে, বিশ্বাস কর, আমি তোকে গুলি করতে চাইনি। আমি শেখ বংশ ধ্বংস করতে চেয়েছিলাম। শেখ বাড়ির একজন এগিয়ে গিয়েছিল রাকিবের পাশ থেকে পিস্তল সরিয়ে ফেলার জন্য। শেখ বাড়ির একজন এগিয়ে গিয়েছিল, কিন্তু মুহূর্তে রাকিব পিস্তল হাতে নিয়ে সে লোককে কয়েক রাউন্ড গুলি করে গুলিশূন্য পিস্তল ফেলে দিয়েছে। আসলে নির্ঝরের মা পিস্তল সরিয়ে আনতে গিয়েছিল। হয়তো নিরালা বেগম ভেবেছিল রাকিব আবারও তার ছেলেকে গুলি করতে পারে, নয়তো পিস্তল এনে তিনি নিজেই রাকিবকে গুলি করার চিন্তাও করতে পারেন। যে কারণেই হোক, নিরালা বেগম গিয়েছিলেন রাকিবের পাশ থেকে পিস্তল আনতে, কিন্তু রাকিবের কাছ থেকে পিস্তল আনতে পারেনি নিরালা। উল্টো রাকিবের করা পিস্তলের গুলিতে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়েছেন নিরালা বেগম। জুমার নামাজ থেকে কিছুক্ষণ আগেই রিসর্টে ফিরেছিলেন চেয়ারম্যান হাবিব শেখ। গুলিবিদ্ধ নিরালা বেগমকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে হাবিব শেখ যেন দ্বিগুণ কষ্ট পাচ্ছিলেন। মুহূর্তেই পিস্তল বের করে রাকিব চৌধুরীকে গান পয়েন্ট করতেই রাকিবের সামনে এসে দাঁড়িয়েছেন চেয়ারম্যানের ছোট ভাই সবুজ শেখ। চেয়ারম্যান ছোট ভাইকে সরে যেতে বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে সবুজ শেখ আক্ষেপের সুরে চেয়ারম্যানকে বলে উঠেছেন, কার জন্য অস্ত্র ধরেছেন ভাই? আপনার স্ত্রীর জন্য। গুলিবিদ্ধ হয়ে খারাপ হয়নি আপনার স্ত্রী, কারণ শীঘ্রই আপনার স্ত্রীর খুনের দায়ে ফাঁসি হতে পারত। পিস্তল নামিয়ে নিয়েছেন চেয়ারম্যান। নির্ঝর এবং চেয়ারম্যান জিজ্ঞাসু দৃষ্টিতে বিস্ময়ের সাথে তাকিয়ে আছেন সবুজ শেখের দিকে। রাকিবের সামনে দাঁড়িয়েই সবুজ শেখ বলছেন, আপনার স্ত্রী পরকে টের পেয়ে গিয়েছিল বলে আমার শায়েরিকে আপনার স্ত্রী নিজেই বিষ খাইয়ে হত্যা করেছিল। যাবতীয় প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ আছে পুলিশের কাছেও। নির্ঝরের মন খারাপ হবে বলে আমার মেয়েরা আপনার স্ত্রীকে গ্রেফতার করতে দেয়নি, কিন্তু দুর্ভাগ্য আজ আবার আমার এক মেয়েকে আপনার স্ত্রী। চেয়ারম্যান হাতের ইশারায় থামতে বলেছেন ছোট ভাই সবুজ শেখকে। দলীয় কর্মী রিসর্টের লোকজনের সামনে স্ত্রীর এসব কুকর্মের কথা ফাঁস হয়ে যাওয়ায় চেয়ারম্যান যেন জড়পদার্থের ন্যায় নিষ্প্রাণ হয়ে গিয়েছেন। রিফাতের পিস্তলে হয়তো বেশি গুলি ছিল না, ঠিক কত রাউন্ড গুলি নিরালা বেগমকে বিদ্ধ করেছে সেটা এখনও বোঝা যায়নি। রিফাত নিজেও তো এখন এই রিসেপশনে নেই। রিফাত এবং ম্যানেজারকে লক খুলে রুম থেকে বের করে আনতে গিয়েছে রিসর্ট কর্মীরা। যাই হোক, নিরালা বেগম রক্তে ভেসে যাচ্ছেন। অর্ণব গুলি খাওয়ার পর থেকে সৌরভ ব্যস্ত হয়ে পড়েছিল অর্ণবের রক্ত বন্ধ করতে। রক্ত কিছুটা বন্ধ করে হসপিটালে নেওয়ার কথা ভেবেছিল সৌরভ। এদিকে নিরালা বেগম বাঁচার আকুতি করে যাচ্ছেন। চেয়ারম্যান ধীর পায়ে
অবনত নয়নে চলে এসেছেন স্ত্রীর কাছে। স্বামী কাছে এসেছে দেখে নিরালা বেগম হয়তো বাঁচার আশা করেছিলেন, কিন্তু বেঈমান, তোকে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখা উচিত না। বলে চেয়ারম্যান কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন মৃত্যু যন্ত্রণায় কাতর স্ত্রীর বুকে। সবাই ছুটে আসার আগে বাকি গুলিতে নিজের বুক বিদ্ধ করেছেন চেয়ারম্যান হাবিব শেখ। ক্ষণিকেই চেয়ারম্যান লুটিয়ে পড়েছেন মেঝেতে। নিরালা বেগম এতক্ষণ নিষ্প্রাণ হয়ে গেছেন। নিঝড় চিৎকার করে উন্মাদের মতো কেঁদে যাচ্ছে বাবার গুলিবিদ্ধ শরীরের পাশে। চেয়ারম্যান নিঝড়ের গালে হাত দিয়ে বলছে, বন্ধুর হবু বউকে প্রতারণা করে আমি বিয়ে করেছিলাম। এ বিয়ে আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিল। তবুও তোর মাকে ভালোবাসতাম রে। কিন্তু আজ একের পর এক তোর মায়ের কুকৃতির কথা শুনলাম। স্ত্রীর এসব ঘৃণ্য কাজের কারণে বেঁচে থাকলেও এই সমাজের কাছে মৃত হয়ে বাঁচতে হতো আমায়। ওকে খুন করে নিজের আত্মহত্যা করা ছাড়া আজ আমার অন্য কোনো উপায় ছিল না রে। তাই আমিও চলে যাচ্ছি। তুই আমায় ক্ষমা করে দিস আমায়। এতক্ষণে অর্ণবের রক্ত কিছুটা বন্ধও করেছে সৌরভ। এখনই নিয়ে যাওয়া হবে হসপিটালে। অর্ণবের বাম পাশে ছিল নির্ঝর, তাই রাকিব গান পয়েন্ট করার সময় নির্ঝরকে বাম হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল অর্ণব। গুলি অর্ণবের বাম বাহুর মাংসপেশি ভেদ করে চলে গিয়েছিল। অর্ণবের বাহু বেঁধে দিয়ে সৌরভ প্রাথমিক ব্যবস্থা নেওয়ায় রক্ত ঝরে যাওয়ায় কিছুটা কমেছে। এর মধ্যেই তো চেয়ারম্যান হাবিব শেখ গুলিবিদ্ধ হলেন। সৌরভ দৌড়ে এসেছে মামার কাছে, কিন্তু এসে সব কিছু চেক করেছে সৌরভ। নিরালা বেগমকেও দেখেছে ডাক্তার সাহেব। সব কিছু চেক করে নিরালা বেগম এবং হাবিব সাহেব দুজনকেই মৃত ঘোষণা করেছেন ডাক্তার সৌরভ। রুম খুলে দেওয়ার পরে রিফাত চলে এসেছে রিসেপশনে। ওপর থেকে রিসেপশনে আসতে আসতেই অর্ণব এবং নিরালা বেগমের গুলিবিদ্ধ হওয়ার সমস্ত ঘটনা শুনেছে সে। কিন্তু এখানে এসে হাবিব শেখেরও লাশ দেখতে হবে এটা কল্পনাও করতে পারেনি রিফাত। অর্ণবকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে সৌরভ। অর্ণব চলে এসেছে রাকিবের কাছে। রাকিব মাথা নিচু করে বসেছিল। অর্ণব কাছে আসতে রাকিব এবং অর্ণব দুজনেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। অর্ণব রাকিবকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে মুখোমুখি হয়ে বলছে, আমি চেয়েছিলাম তোর কিছুটা শাস্তি হোক, যেন তুই সংশোধনের পথে ফিরতে পারিস। কিন্তু আজ খুনের দায় এসে পড়েছে তোর মাথায়। যাই হোক, পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করা উচিত তোর। প্রায়শ্চিত্ত করলে নিজেকে সংশোধিত করতে পারবি। আমি তোর শাস্তি কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। এদিকে রিফাত পাশ থেকে রাকিবকে বলে উঠেছে, হ্যাঁ ভাইয়া, ওই নিরালা বেগম আগে থেকেই খুনের আসামি ছিল। আমরা ঠাস করে রিফাতকে চট দিয়ে রাকিব বলছে, খুনের আসামি জেনেও নিরালাকে কেন গ্রেপ্তার করিসনি আগে? ঠিক আছে, আমি রাকিব পাপী ছিলাম, কিন্তু তুই নিরালা বেগমকে আগেই গ্রেপ্তার করলে সে এই ষড়যন্ত্র করতে পারতো না, আর আজ আমাকেও খুনের আসামি হতো না। রিফাত করুণ সুরে বলছে, অর্ণব ভাইয়া আমাকে বারবার নিজের মাকে গ্রেফতার করতে বলছিল, কিন্তু আমি শরীরকে না পাওয়ার কথা ভেবে সময় নিয়েছিলাম। ভুল করেছিলাম আমি। সৌরভ এবং অনিক এখনই অর্ণবকে হসপিটালে নিয়ে যাচ্ছে। রাকিবকে গ্রেপ্তার করতে পুলিশও চলে এসেছে। রিসর্ট থেকে ফোন করে খুনের ঘটনা জানানো হয়েছিল পুলিশকে। পুলিশ অফিসারকে দেখেই অর্ণব ধমকিয়ে বলছে, সেই তো এসেছিলি, তবে দেরি করলেন কেন? এতটা গাফিলতি কেন করলেন? আপনাদের গাফিলতির কারণেই আজ খুন হয়েছে। এর দায় আপনারাও এড়াতে পারেন না। মনে রাখবেন, পুলিশ কমিশনারের ছেলে আজ খুন করেছে আপনাদের ভুলের কারণে। নিঝার বাবা মায়ের লাশের পাশে বসে অঝরে কেঁদে যাচ্ছে। সবুজ শেখ, লহরী, শৌর্য কেঁদেই যাচ্ছে চেয়ারম্যানের লাশের পাশে বসে। অর্ণবকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে দেখে লহরীও দৌড়ে এসেছে গাড়ির কাছে। এসেই অনিককে বলেছে, আমিও হসপিটালে যাব ভাইয়া। তোমার বাবা এখানেই আছে, পাগলামো করো না তো লহরী। তোমাকে বাড়ি যেতে হবে। এখনই লাশ নিয়ে তোমার বাবা বাড়ি ফিরে যাবে। অর্ণব অন্যদিকে তাকিয়েই লহরীকে বলেছে। উঠে আসুন গাড়িতে। লহরী গাড়িতে উঠে বসেছে। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে অর্ণব আর তাকাচ্ছে না লহরীর দিকে। অর্ণব তার বাম বাহু দিয়ে ভেবে যাচ্ছে। যদিও গুলি মাংসপেশি ভেদ করে গিয়েছে, তবুও টেনশন হচ্ছে অর্ণবের। যদি হাতে কোনো সমস্যা হয়ে যায়, তবে এই ত্রুটিপূর্ণ শরীর নিয়ে নিজের জীবনকে আর সে জড়াতে চায় না লহরীর সাথে। তাই আজ এক গাড়িতে বসেও লহরীর দিকে ফিরেও তাকাচ্ছে না অর্ণব। সৌরভ অনিকের সামনে লহরীও কথা বলছে না অর্ণবের সাথে। এ যেন যোজন যোজন দূরত্ব আজ দুজনের মধ্যে। রাকিব এসেছে নির্ঝরের কাছে। পকেট থেকে টানির রুমে চাবি বের করে নির্ঝরের হাতের মুঠোয় দিয়ে রাকিব বলছে, আপনার স্ত্রী অক্ষত আছে। অতি বড় সুন্দরী না হলেও ভদ্র ঘরের মেয়ে। আপনার স্ত্রী ভদ্র ঘরের ভদ্র বংশের মেয়ে।
বলেই নিজের ইজ্জতকে বিসর্জন দেয়নি সে। দয়া করে আপনার স্ত্রীকে ভুল বুঝবেন না। আর তানিকে ফিরিয়ে নিতে এসে বাপ মা হারিয়েছেন বলেও ওকে কখনো আঘাত দেবেন না। এ চাবি নিয়ে যান, রুম খুলে ফিরিয়ে নিয়ে আসুন নিজের স্ত্রীকে। বাবা, মাকে হারিয়ে নিজের স্ত্রীকে ফেরত পেতে চাইনি আমি। আপনার বাবা মায়ের জন্য দুঃখ করবেন না। আপনি নির্দোষ ছিলেন বলেই হয়তো আজ বেঁচে গিয়েছেন। আপনার মায়ের কথা বলার মতো কোনো ভাষা নেই আমার। আর অন্যের স্ত্রী কেড়ে নিয়ে পাপ করেছিলেন আপনার দাদা। আপনার বাবারও হয়তো পাপ ছিল, অথবা আপনার দাদার পাপে আপনার বাবাকে প্রায়শ্চিত্ত করতে হলো। আর আমিও পাপের প্রায়শ্চিত্ত শুরু করছি। জানি না বাবা সত্যি পাপ করেছিল নাকি। জানেন, আজকের ঘটনায় আমার বোধোদয় হয়েছে। কীরকম? পাপ যত পুরনোই হোক, সে দুয়ারে সে কড়া নাড়বেই। পাপ তার প্রায়শ্চিত্তের হিসেবে বুঝিয়ে দিয়ে যাবে। নির্ঝরের হাত থেকে চাবি নিয়ে রিফাত সৌরি গিয়েছে তানির রুমে। লক খুলে তানিকে রিসেপশনে নিয়ে এসেছে ওরা। তানি রিসেপশনে এসে তাকে রাকিবকে পুলিশ নিয়ে যাচ্ছে। এতদিন পরে নির্ঝরকে দেখেও সেদিকে তানির কোনো খেয়াল নেই। আজ তানি দৌড়ে এসেছে রাকিবের কাছে। রাকিবকে এভাবে দেখে আজ তানির চোখ থেকেও পানি ঝরছে। রাকিবের সামনে এসে তানি বলছে, বন্দী ছিলাম আপনাদের বাড়িতে, বন্দিত্বে কষ্ট হয়েছিল আমার, তবে এতটুকু উপলব্ধি হয়েছিল যে পৃথিবীতে এখনও ভদ্র পরিবার আছে, ভদ্র সমাজ আছে, কারণ আপনার পরিবার আমায় নিরাপদে রেখেছিল। তাছাড়া ভাইয়ের জন্য অথবা বোনের জন্য মানুষের কতটা টান থাকতে পারে সেটা আপনার দাদাকে আর আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। আর নির্ঝরের মায়ের ব্যাপারে আপনাকে আমি বারবার হুঁশিয়ারি করেছিলাম। আপনি একটু সতর্ক হলে আজ এভাবে আপনাকে দেখতে হতো না আমাদের। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। তখন আপনার কথা শুনলে এমন হতো না। নির্ঝরের মা খারাপ ছিল, তবে নির্ঝরের সৌভাগ্য যে প্রথমেই আপনার মতো মেয়ের সাথে দেখা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, কারণ আমি আপনার মতো কাউকে এ জীবনে পাইনি। আপনি ভালো হয়ে যেতে চেয়েছিলেন, ভালো হয়ে যেতেন। ভালো থেকে খারাপ হওয়ার পথে অনেক সঙ্গী পেয়েছিলাম আমি, কিন্তু খারাপ থেকে ভালো হওয়ার পথে আমি কাউকে পাইনি। কষ্ট করে খুঁজলে পেয়ে যেতেন। খুঁজেছি, ভালো হতে চেয়েছি, ভালো হওয়ার জন্য আপনাকেও চেয়েছিলাম, কিন্তু আপনিও আসেননি আমার জীবনে। আমায় ফিরিয়ে আনতে কেউ ওভাবে হাত বাড়ায়নি। যারা এসেছে আমার কাছে সবাই স্বার্থের টানে এসেছে। আপনারও দোষ আছে, আপনার চাওয়াটা ভুল ছিল, তাছাড়া লোভও ছিল আপনার। যখনই ভালো হতে চেয়েছি তখনই সমাজ আমার দুর্বল জায়গায় আঘাত করেছে। আমায় লোভ দেখিয়ে আবারও লোভের পথে ফিরিয়ে নিয়েছে। ভালো হতে চেয়েও ভালো হতে পারিনি আমি। নির্ঝরকে খুন করতে চেয়েছিলেন কেন? নির্ঝরের জন্যই ওর মা আমায় ফাঁদে ফেলেছে, তাই ওকে খুন করে ওর মাকে কষ্ট দিতে চেয়েছিলাম। তাছাড়া ওদের বংশের জন্য আমার বংশ ধ্বংস হয়েছিল, তাই প্রতিশোধ নেশাও ছিল আমার। ও, আপনি যান, নির্ঝরের কাছে যান, আপনার স্বামীকে সান্ত্বনা দিন, স্বামীকে নিয়ে সুখী হন। শুভকামনা থাকবে আপনার জন্য। রাকিব চলে গেছে পুলিশের সাথে। তানি এবার দৌড়ে এসেছে নির্ঝরের কাছে। নির্ঝরকে জড়িয়ে ধরে কাঁদছে তানি। নির্ঝর আজ নিরুত্তাপ। নির্ঝরের বাবার লাশের পাশে এসে বসেছে তানি। চেয়ারম্যানের লাশের সামনে বসে উদ্ভ্রান্তের মতো করে কান্না করছে সে। সবুজ শেখ লাশ বাড়ি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। অর্ণবকে নিয়ে গাড়ি থেকে নেমেছে অনিক। সৌরভ প্রথমে গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকে গেছে। সৌরভ রিসেপশনে জানতে গিয়েছে এই হসপিটালের ডাক্তারদের সম্পর্কে। সৌরভ যদিও এই হসপিটালের ডাক্তার নন, তবুও সৌরভ একজন ডাক্তার বলে কথা। অর্ণবের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সে চিন্তায় আজ বড়ই উদ্বিগ্ন সৌরভ। এদিকে গুলিবিদ্ধ অর্ণবকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন খবর শুনে অর্ণবের মা এবং সূচনা চলে এসেছেন হসপিটালে। অর্ণবকে দেখে মা মাহমুদা পারভিন কেঁদে কেঁদে বলছে, আমার ছেলেকে গুলি করেছে, হসপিটাল থেকে আজ ফিরে গিয়ে রাকিবের নামে মামলা দিব। অর্ণব দুঃখের সাথে বলছে, মা, আজ আর মামলা দেওয়ার দরকার নেই। এখন রাকিবের জন্য দোয়া করা যেন ওর সাজা কম হয়। পাশি হোক। মা, এমন করে বলছো কেন? একটু পরে তো আবার রাকিবের জন্য কান্না করবা তুমি। স্পিড বোটে করে সবুজ শেখ লাশ বাড়ি নিয়ে যাচ্ছেন। রিফাত, সৌরি, নির্ঝর, তানি যাচ্ছে সবুজ শেখের সাথে। এই নদী পার হয়ে আজ এসেছিল সবাই। স্ত্রীকে ফেরত নিয়ে এসেছে রক্তস্রোত পাড়ি দিতে হবে এমনটা স্বপ্নেও ভাবেনি নির্ঝর। আজ নির্ঝর ভাবছে হয়তো চিরতরে চলে যেতে হবে বলে বাবা এতদিন আমার সাথে যোগ দেয়নি।
হয়তো চলে যাবে বলেই বাবা আজ আমায় বংশ গৌরব আভিজাত্য নেতৃত্বের হিসেবে বুঝিয়ে দিতে চেয়েছিলেন। মায়ের জন্য আজ কষ্ট হচ্ছে না নির্ঝরের। কেন কষ্ট হচ্ছে না এখন? আজ বাবার জন্যই বুক ফেটে যাচ্ছে তার। সকলের অসহায়তায় স্ত্রী ফেরানোর যুদ্ধে জয়ী হয়েছে নির্ঝর, কিন্তু যুদ্ধের দামামা ক্ষত রেখে গিয়েছে নির্ঝরের হৃদয়ে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।